হারিসের যোগাযোগ রয়েছে। আপনি মন্ত্রী বলি কবে হচ্ছে? আপনি মন্ত্রী বলি কবে? মন্ত্রীকে কি করবো? মন্ত্রী করতে না চাই আপনি। আপাত দৃষ্টিতে ব্যবসায় সাফল্য না পেলেও নতুন বিনিয়োগের জন্য হারিসের কাছে প্রচুর অর্থ রয়েছে। হারিস ও রহমান একটি হোটেল কিনতে চান। সামি তাদের আশেপাশে ঘুরিয়ে দেখান। How many rooms do you have? 66. 66 rooms. এটা কত টাকা চাই? এটা 7.2 million euro. 7.2 মিলিয়ন বাংলা কত টাকা? ওই হোটেলটা more viable than this one. হারিসের বিভিন্ন বিনিয়োগের মাধ্যম যে বে অফ বেঙ্গল নামের আমব্রেলা কোম্পানি, সেই কোম্পানিটির অফিস এখানে। হাঙ্গেরিয়ান খাবারের একটি রেস্তোরাঁর উপরের তলায় এই অফিস। এটিও হারিসের মালিকানাধীন। পাশেই আছে একটি লাইসেন্সবিহীন বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যুরো। এটির মালিকও হারিস। সহকারী ইউসুফ আলী এই ব্যুরো পরিচালনার দায়িত্বে রয়েছেন। ইউসুফ সামিকে নিশ্চিত করেছেন যে হারিসের অর্থের মূল উৎস হল বাংলাদেশের বিভিন্ন সরকারি কন্ট্রাক্ট। কোন ধরনের ব্যবসা উনি ইনভলভ, কোন ধরনের কাজ উনি আসলে ওই যে মিনিস্ট্রি বা এই সমস্ত বা আরো সরকারি লেভেলের কোন দান্দা করছে এগুলো আমার ধারণা। আচ্ছা আচ্ছা, হয়তো মামু লাগবে, না হয় মামুর জোর লাগবে। বে অফ বেঙ্গল কোম্পানির একটি চিঠিতে সামরিক বাহিনীর জন্য বাঙ্ক বেড বা দ্বিতল খাট সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়। এই চিঠির প্রাপক বর্ডার গার্ডস বাংলাদেশ, বিজিবির মহাপরিচালক। চিঠির তারিখ নভেম্বর 2015। বিজিবির মহাপরিচালক তখন হারিসেরই ভাই আজিজ। এই ধরনের পৃষ্ঠপোষকতা হারিসকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছিল। গত ইলেকশনে তো আমার সামনে দেখছি কতজনে দান্দা ওনারে যে বলছে, ভাই আমার একটা নমিনেশন দিয়ে দেন, আমি 5 কোটি টাকা দেবো। সিরিয়াসলি? ইউসুফ বলছেন হারিস মধ্যস্থতাকারী হিসেবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন কন্ট্রাক্ট ঠিকঠাক করে দেন। ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে কিছুটা আমি ক্লিয়ারলি বলতে পারবো না, কি 2-4 কোটি টাকা, 2-4 কোটি না, 30-40 কোটি টাকা মিনিমাম কামাই নিছে কয়েকদিনে। 30-40 কোটি টাকা? আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট প্রমাণ পেয়েছে যে হারিস আহমেদ হাঙ্গেরির বাইরেও বিনিয়োগের পোর্টফোলিও স্থাপন করছেন। সেই একই মিথ্যা পরিচয় ব্যবহার করে তিনি ফ্রান্সে গড়ে তুলছেন এক ব্যবসায়িক সাম্রাজ্য। 2018 সালের নভেম্বরে তিনি একটি কোম্পানির আংশিক মালিকানা কিনেন। এই কোম্পানি কম্পিউটার ও আইটি নিয়ে কাজ করে। কোম্পানিটির 2টি নিবন্ধিত অফিস রয়েছে। একটি অবস্থিত প্যারিসের উপকণ্ঠে, সেখানে মোবাইল ফোন বিক্রি করা হয়। পাশাপাশি রয়েছে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের ব্যবস্থা। 2019 সালে হারিসের উদ্যোগে গতি পায়। মাত্র 7 মাসের ব্যবধানে হারিস আরও 4টি কোম্পানির আংশিক মালিকানা ক্রয় করেন। এপ্রিল মাসে তিনি স্নিগ্ধা নামক একটি ফাস্ট ফুডের ব্যবসা শুরু করেন। তারপর মে মাসে তিনি TPTY নামক একটি রিটেল কোম্পানির অংশীদারিত্ব কিনে নেন। কিছুদিন পরেই তিনি সেই অংশটুকু বিক্রি করে দেন। তার ব্যবসার এই ধরন ও কৌশল অর্থ পাচারের সাথে অসঙ্গতিপূর্ণ নয়। কোম্পানি যেভাবে তৈরি করা হয়েছে, তাদের অধিক্ষেত্র যেরকম, যেই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসার পরিসীমা যেই রকম, বা উনি যেসব ক্ষেত্রে জড়িত আছেন, এইসব পদ্ধতির অবৈধ অর্থ সাধারণ অর্থে প্রবেশ করিয়ে বৈধ অর্থে পরিণত করার নির্দেশ করে। যেখানে ব্যবসার পরিমাণ বেশি, সেখানে সাধারণ দৃষ্টিতে অবৈধ অর্থ লুকানো সম্ভব হয়, সেখানে চোখে ধুলো দেওয়া সোজা হয়। 2019 সালের জুনে ফ্রান্সে তিনি বে অফ বেঙ্গল কোম্পানির নিবন্ধন সম্পন্ন করেন। এই কোম্পানি একটি ভারতীয় রেস্তোরাঁর মালিক।
নভেম্বর মাসে ইনফো বে অফ বেঙ্গল নামে আরও একটি নতুন কোম্পানি। এই দোকানটি হল কোম্পানিটির নিবন্ধিত ঠিকানা। প্যারিসের শহরতলিতে 3টি সম্পত্তিতে তার মালিকানা আছে। এগুলোর মধ্যে একটির আনুমানিক মূল্য প্রায় $250,000। কর্পোরেট নথিপত্রে দেখা যাচ্ছে হারিস উদ্যমের সাথে ব্যবসা ও সম্পত্তি কিনেই চলেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের রেসিডেন্সি ব্যবহার করে ফ্রান্সে অর্থ সরাচ্ছেন তিনি। যে রেসিডেন্সি বা বসবাসের অধিকার তিনি পেয়েছেন ভুয়া নথিপত্র ব্যবহার করে। অবৈধ অর্থ প্রথমে সাধারণ অর্থে প্রবেশ করা হয়, তারপর লেয়ারিং করে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন দেশের মধ্য দিয়ে এই টাকা পাচার হয়। তারপরে এই টাকা প্রচলিত অর্থনীতিতে পুনর্বহাল করা হয়। অবৈধ অর্থ বৈধ করার জন্য ঘর বাড়ি কেনার চেয়ে আর কি ভালো উপায় থাকতে পারে? এটাই সবচেয়ে সহজ উপায়। মধ্যস্থতাকারী বা দালাল হিসেবে হারিস বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক ইউরোপের বেসরকারি কোম্পানিগুলোর জন্য কাজ করেন। কানাডার সেই ব্যবসায়ী মোহাম্মদ রহমান এসেছেন কয়েক মিলিয়ন ডলারের একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় হারিসকে সহায়তা করতে। হারিস ও রহমানকে বলা হয়েছে যে একদল ব্রিটিশ বিনিয়োগকারী বাংলাদেশের হোটেল বাণিজ্যে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগের চেষ্টা করছেন। সেজন্য সামি একটি ব্রিটিশ বিনিয়োগ ফার্মের সাথে হারিস ও রহমানের একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছেন। হারিস তার মোহাম্মদ হাসান নামটি ব্যবহার করছেন। Hello. Hi, good morning. Hello. Hey, gentlemen. Yes. Hello. Hi. Mohammed Hassan. Mohammed, pleased to meet you. আমার নাম মিস্টার রহমান, ভ্যানকুভার কানাডা থেকে এসেছি। তবে দেখে যা মনে হচ্ছে বাস্তবে বিষয়টি তা নয়। বিনিয়োগ ফার্মের প্রতিনিধি মূলত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হয়ে কাজ করছেন। বাংলাদেশে কিছু একটা করলে সত্যি খুবই ভালো হবে, কিন্তু কিছু সমস্যা হতে পারে রাজনীতির কারণে, এবং সেখানে কিছু দুর্নীতিও আছে। অবশ্য যেসব দেশগুলো উঠে আসছে তাদের সবারই এই ধরনের সমস্যা আছে। কিন্তু মিস্টার হাসানের ক্ষেত্রে একটি ভালো জিনিস হলো যে খুব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে। সরকারি কর্মকর্তাদের সাথে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে ওনার খুবই ভালো সম্পর্ক আছে। বাংলাদেশে উঁচু স্তরে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে হারিস 20% কমিশন চান। ভুয়া বিনিয়োগের প্রস্তাবটি ব্যাখ্যা করছেন তিনি। এটা ইনভেস্ট করতে হবে যদি 5 স্টার বা এনি বিজনেস ঢাকা করতে চায়। ফর ল্যান্ড বাই পারচেজ এত মিলিয়নের নিচে কোনো মানে সুইটেবল ওই ধরনের ব্যবসা হবে না। আমাদের যেটা ওইটাই 20% ফর অল নিগোসিয়েশন। এরপর রহমান বিশদভাবে ব্যাখ্যা করছেন কিভাবে তারা কাজ করেন। উনি এই চিঠিটা ওনার বড় ভাইকে দেবেন এবং আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের অফিসে আসব আরো একটু আলাপ আলোচনা করার জন্য। প্রয়োজন হলে আমরা লন্ডনের হাই কমিশনে ফোন করে দেব, যাতে হাই কমিশনের লোকেরাও সরকারি কর্মকর্তা সেই মিটিং এ থাকতে পারে। তারপরে উনি এই প্রস্তাবটি আমাদের প্রধানমন্ত্রী এবং আর্মি চিফের কাছে নিয়ে যাবেন। জিনিসটি তাহলে দেখতে অনেক বেশি পাকা লাগবে। তো উনার কোম্পানি বাংলাদেশে আপনাদের কনসালটেন্ট হিসেবে নিয়োজিত হবে। সত্যি কথা বলতে এই মুহূর্তে উনার বড় ভাই আসলে দেশ চালাচ্ছেন, কারণ আমাদের প্রধানমন্ত্রীর দেশ চালানোর সব দায়িত্ব আর্মি চিফের হাতে ছেড়ে দিয়েছেন। ইনি আসলে উনারই ভাই। একটি নির্বাচনের আয়োজন করতে হবে শেখ হাসিনার। 1 বছর আগে তিনি আজিজকে বিজিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
তার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যখন নির্বাচনে পরাজয়ের ঝুঁকিতে, তখনই বিজিবিকে ভোট তদারকিতে নিয়োজিত করা হয়। আজিজ বিজেপির প্রধান ছিলেন এবং এই ভূমিকায় উনার দায়িত্ব ছিল বিরোধী দলগুলোর শক্তি দমন করা, তাদের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণ করা এবং নজর রাখা যাতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সরকারের সমালোচনা না হয়ে। উনি খুব গর্বিত ছিলেন এবং বলেছেন যে নির্বাচনের বিজয়ী ফলাফল উনি শেখ হাসিনাকে হাতে তুলে দিয়েছেন। এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, কারণ তখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সত্যিকারের একটি সম্ভাবনা ছিল। কয়েক বছর পরে আজিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার জন্য শেখ হাসিনা তার সাথে দেখা করেন। জেনারেল আজিজের মনে হয় তিনি তার আনুগত্যের পুরস্কার পেতে যাচ্ছেন। আমাকে মহামান্য বলেছে, মহামান্য নিজে বলেছে আমাকে, বলে যে আজিজ সাহেব আপনারটা কি মাননীয় প্রধানমন্ত্রী এসে আমার সাথে তখন যখন কথা বলছে বলেছেন, আমি চিন্তা করছি দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ বাট ইয়াতে এটা। কিন্তু জেনারেলের ক্যারিয়ার এগিয়ে নিতে হলে তার ভাইদের বিরুদ্ধে হত্যার দণ্ড থাকার বিষয়টি সুরাহা করতে হবে। এবং এই যে আপনার ভাইদের অন্যান্যদেরকে জিনিস করছে, এটা কিন্তু ওনার পরিকল্পনা অনুযায়ী এই ধরনের যে তার এটা হওয়ার আগে তাদের এগুলো সব ক্লিয়ার করতে হবে। আমাকে নিজে হলো উনি আমার সাথে আলোচনা করে গেছেন। পরিকল্পনার মধ্যে ছিল আজিজের সর্বকনিষ্ঠ ভাইকে জেল থেকে বের করে নিয়ে আসা, মৃত্যুদণ্ডকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করার জন্য জোসেফের আবেদন ইতিমধ্যেই সফল হয়েছে। প্রায় 11 বছর ধরে তার মাথার উপর ঝুলছিল মৃত্যুদণ্ড। আর বাইরে কিন্তু চলে যেতে পারতো না, এমন না যে অন্য পার্টি থেকে হলো তাদেরকে তখন বলে নাই এই চলে আসো, কিন্তু ওরা তো বেইমানি করে নাই, ওরা তো রাজি হয় নাই কখনো। ওই রক্ত নাই, ওই রক্ত নাই গুলো বেইমানি করার। 2018 সালে প্রধানমন্ত্রীর পরামর্শে জোসেফকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেন। সামরিক বাহিনীর একটি সূত্র সাংবাদিক তাসনিম খলিলকে এই ক্ষমা প্রাপ্তির বিষয়ে জানান। আমি একটু অবাক হয়ে ভাবলাম যে কেন আর্মির একজন লোক আমার সঙ্গে এত বড় একজন কুকর্মীকারীর মাপ হয়ে যাওয়া নিয়ে আলোচনা করছেন, কারণ প্রথমে আমি উনার কথার মানে বুঝতে পারিনি। তারপরে উনি হাসতে শুরু করলেন এবং উনি বললেন, আপনি বুঝতে পারছেন না যে যখন আপনার ভাই জেল খাটছে খুনের অভিযোগে, তখন তো আপনি আর্মির চিফ হতে পারেন না। 1 মাস পর সেনাপ্রধান হন জেনারেল আজিজ আহমেদ। তখন আমি বুঝতে পারলাম যে উনি জেনারেল আজিজের কথা বলছেন। আলোচনাটি আসলে একজন কুকর্মকারীকে নিয়ে নয়, বরং আজিজ একজন জেনারেলকে নিয়ে। অবাক হওয়ার বিষয় যে চিফ অব আর্মি পদের জন্য শেখ হাসিনা জেনারেল আজিজকে একজন উপযুক্ত ব্যক্তি হিসেবে গণ্য করলেন। তো আমাদের প্রশ্ন, কেন উনি এই ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন? ডিসেম্বরে শেখ হাসিনা আরও একটি নির্বাচন করেন। এবারও জেনারেল আজিজ তাকে ক্ষমতা সুসংহত করতে সহায়তা করেন। 2018-তে বাংলাদেশের প্রতিটি নির্বাচন কেন্দ্রে অথবা প্রায় প্রতিটি কেন্দ্রেই ব্যাপক ভোট চুরির কাজে আর্মি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিরোধী দলীয় নেতা কারাগারে, অন্যরা আটক, কারো কারো আর কখনো দেখা মেলেনি। উনার পরিবার, উনি এবং বাংলাদেশ যে একই জিনিস, এই দুইটির মধ্যে যে কোনো পার্থক্য নেই, উনি সেই অনুভূতিটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছেন। বাংলাদেশে বিরোধী পার্টিদের এত পরিমাণে দমন করা হয়েছে যে তারা বিরোধী দল হিসেবে প্রায় অক্ষম। বলপূর্বক অপহরণ করা বা বেআইনি হত্যা ইত্যাদি ব্যাপারে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অনিয়মভাবে এবং তারা দায়মুক্তভাবে নিজেদের পরিচালনা করেছেন। দেশ চালানোর কাজে এইসব পদ্ধতি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এমন কিছু নথিপত্র এসেছে যেখানে দেখা যায়
কিভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষদের বিষয়ে তথ্য সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে একটি স্পাইওয়্যার কেনার চুক্তিপত্র। চুক্তিপত্রের তারিখ 2018 সালের 26 জুন, অর্থাৎ জেনারেল আজিজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণের ঠিক পরের দিন। এই চুক্তিপত্রে স্ট্যাম্প ও স্বাক্ষর রয়েছে বাংলাদেশের সামরিক পণ্য ক্রয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের। সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআই তে কর্মরত আমার একজন বন্ধু আমাকে জানান যে বাংলাদেশের 4 জন সেনা কর্মকর্তা সরকারি কাজে বুদাপেস্ট যাচ্ছেন। ডিজিএফআই হল বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা। আমি তাদেরকে রাতের খাবারের জন্য দাওয়াত করি। তারা আমাকে জানান যে তাদের সাথে আরো 3 জন অতিথি থাকবেন। এখানে অতিরিক্ত 3 জন অতিথির মধ্যে 2 জন ইসরায়েলি নাগরিক, অপরজন আইরিশ। কিন্তু ইসরায়েলি 2 জন নৈশভোজে থাকতে চাইলেন না। বাংলাদেশি কর্মকর্তারা আমাকে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন। সেই ব্যক্তি নিজের পরিচয় প্রদান করেন একজন সার্ভেলেন্স কোম্পানির কন্ট্রাক্টর হিসেবে। আমি তাদেরকে একটি গোয়েন্দা নজরদারির যন্ত্রের ব্যাপারে কথা বলতে শুনি। এই যন্ত্রটি এমন একটি যন্ত্র যা দিয়ে তারা সাধারণ মানুষজনের মোবাইলের উপরে নজরদারি করতে পারে। কন্ট্রাক্টরটি বলেন যে বাংলাদেশের মানুষ যেন কোনোভাবেই এই যন্ত্রটি ইসরায়েল থেকে এসেছে এটা জানতে না পারে, এবং তখনই আমি সিদ্ধান্ত নেই আমার রেকর্ডারটি অন করার। আমার কোম্পানি সিঙ্গাপুরে, আমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এই চুক্তির মধ্যস্থতাকারী হলেন সভরেন সিস্টেমসের জেমস ম্যালোনি। আমরা ওয়াইফাই নজরদারির প্রযুক্তি সরবরাহ করতে পারি এবং সেলুলারও। তাছাড়া ভিডিও নজরদারির প্রযুক্তি আছে। নথিপত্রগুলো নিশ্চিত করছে যে বাংলাদেশ পরোক্ষভাবে ইসরায়েলের একটি কোম্পানি থেকে সার্ভেইলেন্স বা নজরদারির সরঞ্জাম কিনছে। পিক6 প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের প্রাক্তন কিছু গোয়েন্দা বিশেষজ্ঞ। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই বাংলাদেশ আইনগতভাবে ইসরায়েলের সাথে বাণিজ্য করতে পারে না। বাংলাদেশ বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার নীতি দেশটির। সিঙ্গাপুর ভিত্তিক সভরেন সিস্টেমস মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তবে সভরেন সিস্টেমসের ওয়েবসাইটেও পিক6 কোনো নামগন্ধ নেই। এগুলো ইসরায়েলি জিনিস। আমার এসব প্রযুক্তি খোলাখুলি ভাবে প্রচার করি না। আমাদের ওয়েবসাইটে সেলুলার বা ওয়াইফাই নজরদারির প্রযুক্তির কোনো উল্লেখ নেই। আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই না। বুদাপেস্টের বাইরের একটি ওয়্যারহাউসে 4 জন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেন ওই 2 ইসরায়েলি। আমরা বাংলাদেশি কর্মকর্তাদের ছবি অস্পষ্ট করে দিয়েছি। মাঝের ব্যক্তিটি হলেন জেমস ম্যালোনি। 2 ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞকে আমরা শনাক্ত করতে পারিনি। মন্তব্যের জন্য পিক6 সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এই স্পাইওয়্যারের ম্যানুয়ালে P6 ইন্টারসেপ্টের কথা বলা হয়েছে। এটি একটি ইমসি ক্যাচার বা স্টিংরে হিসেবেও পরিচিত। এই P6 ইন্টারসেপ্ট মূলত মোবাইল ফোনে নজরদারি চালানোর সিস্টেম। যন্ত্রটি একটি মোবাইল টাওয়ারের মতন। কোনো নির্দিষ্ট এলাকায় ফোনের কানেকশন হলে সেখানকার সব বার্তা বা যোগাযোগ মধ্যপথে রোধ করে আড়ি পাতা সম্ভব। আপনার ফোনে আপনি যা যা করেন, যেমন ফোনে কথা বলা, টেক্সট করা এবং যে যে ওয়েবসাইটে যান, এই সবই উদ্ঘাটিত করা যায়। একই সময়ে 200 থেকে 300টি ফোন এটাতে সংযোগ করানো যায়। এই নির্দিষ্ট মডেলটির ফোনের কথাবার্তা বা যোগাযোগে হস্তক্ষেপ করার ক্ষমতা আছে। এর দ্বারা একটি টেক্সট মেসেজের বিষয়বস্তু পরিবর্তন করা সম্ভব। আপনি একজনের আইডেন্টিটি নকল করতে পারবেন। এখন কোনো আন্দোলন নজরদারি করা ও দমন করতে ব্যবহার করা যাবে ইসরায়েলি প্রযুক্তি।
এই প্রযুক্তি সাধারণ নাগরিকদের উপর নজর রাখার জন্য ব্যবহার করা হয়। আমরা দেখি যে এর মাধ্যমে বিভিন্ন মতের মানুষদের পরিচয় জানা যায় এবং তাদের কি নেটওয়ার্ক আছে সে সম্বন্ধে অনেক কিছুই বোঝা যায়। আপনি যদি জানেন যে একজন মানুষ কোথায় যাচ্ছে, আপনি তখন সেখানে যেতে পারেন। সেখানে কোনো রকম প্রতিবাদ করা হোক বা এমনি অন্য কারণে জনসমাবেশ হোক, আপনি দেখতে পারবেন যে সেখানে কে কে আছে এবং তদন্ত করার জন্য সকলের উপর একই সঙ্গে নজর রাখতে পারবেন। এইসব বিশেষজ্ঞ প্রযুক্তি অতিরিক্ত গোপন এবং অনধিকার প্রবেশমূলক কাজে লাগানো যায়। আমাদের পাবলিক প্রোফাইল সম্বন্ধে আমরা খুব সাবধানে থাকি। অবশ্যই সাধারণ নাগরিকদের জানতে দিবেন না যে আপনারা এসব প্রযুক্তি ব্যবহার করছেন। চূড়ান্ত চুক্তিতে একটি শর্ত রয়েছে যে সরবরাহকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ সামরিক বাহিনী এই বিষয়ে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা তথ্য গোপন রাখার চুক্তি সই করবে। চুক্তিতে এই নজরদারির সফটওয়্যারের উৎস দেশকে গোপন রাখা হয়। সেখানে শুধু উল্লেখ আছে যে এটি হাঙ্গেরিতে তৈরি। জ্ঞানী শক্তি। আপনি যদি জানতে পারেন যে মানুষজন কি বলছে, তারা কোথায় গিয়ে একত্রিত হচ্ছে, কি কি পরিকল্পনা করছে, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আর তারপরে সেই সব তথ্য কাজে লাগানোর ক্ষমতা আপনার থাকবে। হারিসের দাবি যে তিনি তার প্রতিপক্ষের মোবাইল ফোন ট্র্যাক বা অবস্থান নির্ণয় করার কাজে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে ব্যবহার করতে পারেন। তিনি বলছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক আধা সামরিক বাহিনী তার হয়ে একটি ফোন ট্র্যাক করেছে। সেই সময় র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ। এখানে তাকে হারিসের ভাই জোসেফের সাথে দেখা যাচ্ছে। জোসেফ জেল থেকে ছাড়া পাওয়ার পর বেনজির আছে, র্যাব আছে, আছে, সবকিছু তো গদিই তো কাম করাইছে। এই আনছু আমার গুন্ডা হইলো র্যাব। আমার তো এমনি গুন্ডা লাগে না তো, আমার তো এই গুন্ডা, কারো ডাইলিও কারো ধরো ফেরো। হারিস বলছেন তিনি র্যাবকে ব্যবহার করে একজনের ফোন ট্র্যাক করিয়েছেন এবং ওই ব্যক্তিকে র্যাব গ্রেপ্তারও করেছে। আমার পাড়ার তো ওই সালার প্রতি তো ছিল, আমি ধরাইছি প্লেনের থেকে ধরাইছি। আর আমি ব্যাংককে ফোন করছি, আমি ওর নাম্বার দেয়, আমি তোরা ভাই মাইরালাম, হ্যাঁ, কিন্তু তোরা মারবো না কিলিয়া জানো, মাইরা লাইলে তো তুই বুঝবি না কষ্টটা। সেলিম প্রধান সম্প্রতি জুয়ার ব্যবসায় জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 6 মাসের সাজা পান। ওর একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডটা ফিট করছি, গার্লফ্রেন্ডের ইনফরমেশন দিছে, মোবাইল ট্র্যাকিং করাইছি। 2020 সালের এপ্রিলে বেনজির আহমেদ র্যাব থেকে বদলি হয়ে বনে যান বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা। ওরা কাজ করে, আমরা গুন্ডা আছে, পুলিশ আছে, পুলিশের তো বড় গুন্ডা, গুন্ডার লাগে না তো, গুন্ডা হন পুলিশ, যার পুলিশ লাইন আছে, যার প্রশাসন আছে, হ্যাঁ হন গুন্ডা। হারিস তার জেনারেল ভাইকে এখানে জড়িয়ে মানুষের দৃষ্টি কাটতে চান না। আমি কি করতে আর খামাচ্ছা খাকি পোশাকের মধ্যে ঢুকে বয়ে থাকবো, হিসেবটা বুঝছেন? সে অমুক আছে, তমুক আছে, আইজি আছে, এবং আমাকে তো দরকার হয় না। ওরাও খায়, আমিও খাই, ডাইরেক্ট কথা। আমরা তিনি বলছেন যে দুর্নীতিবাজ একটি চক্রের সাথে তিনি জড়িত, যে চক্র পুলিশ সদস্যদের এমন জায়গায় বদলি করে যেখানে ঘুষ পাওয়া যায় বেশি, বিনিময়ে সিনিয়র কর্মকর্তাদেরও ঘুষের ভাগ দিতে হয়। পুলিশ আঙ্গুল এখানে এই ওসিমসি গুলোর পোস্ট করতে কি কিরকম টাকা খরচ করতে? আমি আপনার এয়ারপোর্ট থানার ওসি মিনিমাম 10 কোটি টাকা, 5 কোটি টাকা অ্যাকচুয়ালি ট্রান্সফারের টাকাটা খায় হোম মিনিস্টার, আইজি, পুলিশ কমিশনার। মনে করেন 5 কোটি টাকা কন্ট্রাক্ট করলে 3 কোটি টাকা দিয়ে 2 কোটি টাকা আমরা এটি কমান যায়, বুঝছেন? এই হলো কাহিনী। মোহাম্মদপুরে যেখানে আহমদ ভাইরা শৈশব কাটিয়েছিলেন, সেখানে নিজেদের স্বার্থ হাসিলে র্যাবকে ব্যবহার করছেন তারা। স্থানীয় রাজনীতিবিদ মিজান রহমানকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিনিও শেখ হাসিনার দল আওয়ামী লীগের একজন নেতা, কিন্তু তার চেয়েও বড় কথা তিনি মোস্তফা রহমানের ভাই, যাকে খুন করেছিলেন হারিস, জোসেফ ও আনিস।
আমি গুলির শব্দ শুনতে পাই। এটা আমাদের জন্য ভীষণ ভয়ঙ্কর ঘটনা ছিল এবং আমি জানি না যে কেন এটা হলো। মেহেদীর চাচা যখন খুন হলেন, মেহেদী তখন ছোট। এটা ভীষণ একটা ভয়ঙ্কর সময় ছিল আমাদের জন্য। এটি খুবই একটি নির্মম হত্যা। মেহেদী এখন বিদেশে থাকেন। তার ভাষ্য, জেনারেল আজিজ র্যাবকে ব্যবহার করে তার পরিবারকে শাস্তি দিচ্ছেন। মেহেদীর খুন হওয়া চাচার সাক্ষ্যের কারণেই জোসেফকে কারাগারে যেতে হয়েছিল। পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন হারিস ও আনিস। যারা রেবের সাথে জড়িত, যেমন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, তারা সকলেই জেনারেল আজিজের খুব ঘনিষ্ঠ লোক। জেনারেল আজিজ যদি বলেন হ্যাঁ ঠিক আছে এটা করেন, শুধুমাত্র জেনারেল আজিজের সরাসরি হুকুম পাওয়ার পরেই তারা সেই কাজটা করবে। বাংলাদেশে জনসাধারণ র্যাবকে প্রচন্ড ভয় পায়। র্যাব যদি তাদের খোঁজ করতে আসে তাহলে তারা পালিয়ে যান, এবং আমরা দেখেছি যে র্যাবের কারণে অনেক মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী, এমনকি আওয়ামী লীগ দলের ভেতরের সমালোচকরাও দেশ থেকে পালিয়ে গিয়েছেন, কারণ তারা শুনেছেন যে র্যাব তাদের বাড়ির দরজায় ধাক্কা দিতে আসবে। বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতা তার হাতে, তার ভাইদের ক্ষমতাও তার হাতে, কারণ তারা গ্যাংস্টার, তারা আসলে মাফিয়া। মোহাম্মদপুরে আহমেদ পরিবারের ভাইয়েরা যে এলাকায় বড় হয়েছিলেন, এক তরুণ সদস্য নির্বাচনে লড়ছেন। আসিফ আহমেদ হলেন জেনারেল আজিজের ভাতিজা, অর্থাৎ আনিস আহমেদ, যিনি কুয়ালালামপুরে থাকেন, তার ছেলে। 2020 সালের জানুয়ারিতে আসিফ নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। তিনি দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতেছেন এবং দুর্নীতিটা আশা করি অনেক কমে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যেভাবে অভিযান চালাচ্ছে সেটার ভয়ে অনেকে হয়তো ইনশাল্লাহ সামনে দুর্নীতি করার সাহস রাখবেন না। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এরকম শক্ত একটা পদক্ষেপ করার জন্য। নিজের দলের লোকজনকে সে ছাড় দেয়নি এই দুর্নীতি বিরুদ্ধে অভিযান করার জন্য। ধন্যবাদ। ঢাকায় সেনাবাহিনীর সদর দপ্তরের একটি মাঠে একটি বিয়ের অনুষ্ঠান। স্বর্ণসজ্জিত বর জেনারেল আজিজ আহমেদের বড় ছেলে। আমি তো কখনোই কল্পনা করতে পারিনি যে উনি ঠিক এভাবে নাচতে পারেন। আচ্ছা, ইনি হলেন আজিজ আর এইজন হারিস। হারিস খুনের অভিযোগে পলাতক, অথচ সে এই বড় জাঁকজমক একটি বিয়ের অনুষ্ঠানে এসেছেন। সেখানে চিফ অব আর্মি স্টাফ উপস্থিত আছেন। হারিসের মতো আনিসও মালয়েশিয়া থেকে ঢাকায় ছুটে এসেছেন। অবিশ্বাস্য ব্যাপার, কারণ এরা গ্যাংস্টার। সরকারিভাবে বাংলাদেশের পুলিশ ওনাদের গ্রেফতার করার জন্য খুঁজছে, অথচ ওনারা একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত এবং আর্মি চিফ নিজেও সেখানে আছেন। ওনারা সবাই মিলে পার্টি করছেন। দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ক্ষমতাধর রাজনৈতিক নেতা ও বিদেশি বিশিষ্টজনরা উপস্থিত। আর ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ জোসেফ, যিনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েও পরে ক্ষমা পেয়েছেন, তিনিও আছেন এখানে। আচ্ছা দেখুন, ইনি বাংলাদেশের প্রেসিডেন্ট। তাকে ক্ষমা করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রেসিডেন্ট এই দুই পলাতক আসামিদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত, যাদেরকে গ্রেফতার করা উচিত। আনিসের ছেলেও উদযাপনে মেতেছেন। দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এই উদীয়মান রাজনৈতিক নেতা। এদের পরবর্তী প্রজন্মকে এরা যথাযথ স্থানে বসিয়ে দিচ্ছে, এবং যদি এভাবেই চলতে থাকে এবং এদের স্ট্র্যাটেজি এভাবেই যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের দ্বিতীয় প্রজন্ম এদের স্থান নেবে এবং বাংলাদেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করবে।